এরকম ডেডলি খৈয়াছড়া আপনি কখনোই আর দেখেননি। বাট দেন কতটা রিস্কি, পুরো একটা স্লিপ করলে কিন্তু শেষ। ওই যে মেঘ দেখা যাচ্ছে, একদম মেঘ। আপনি যদি পাহাড়, ঝর্ণা ও সমুদ্রকে একসাথে উপভোগ করতে চান, আবার সেটা যদি হয় বাজেট ট্রিপ, তাহলে কেমন হয় বলুন তো? হ্যাঁ, আপনাদের বলছি বাংলাদেশের অন্যতম বৈচিত্র্যময় জায়গা সীতাকুণ্ডের কথা। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের অন্যতম সুন্দর ঝর্ণা খৈয়াছড়া ও আকিলপুর সমুদ্র সৈকত একটু অন্যভাবে এক্সপ্লোর করব। ঢাকা থেকে প্রায় 200 কিলোমিটার ও চট্টগ্রাম থেকে প্রায় 43 কিলোমিটার দূরে এই ঝর্ণা অবস্থিত। আপনারা চাইলে বাস অথবা ট্রেনে করে চলে আসতে পারেন এই গন্তব্যে। একটু গুগল করলে সমস্ত ইনফো পেয়ে যাবেন। তো আমরা ফেনী থেকে বাসের যোগে আর্জেন্টিনার খেলা দেখতে দেখতে রওনা হই। সো মেসির পেনাল্টি মিস হওয়া সত্ত্বেও আমরা একটু দুঃখ পাইনি, কারণ আমাদের মনে প্রাণে বিশ্বাস ছিল আমাদের বাস পাখি এমি মার্টিনেস এবারে যাত্রা আমাদেরকে উতরিয়ে দিবে। সো এই বিশ্বাস থেকে আমরা এগিয়ে চলছিলাম এবং যেই কথা সেই কাজ, আর্জেন্টিনা জিতে গেল এবং সেমিফাইনালে চলেও গেল। সো এই খুশিতে আমাদের আনন্দ আরো দ্বিগুণ হয়ে গেল। সো আমরা বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে ঝর্ণার দিকে যাচ্ছি। মেইন ট্রেলে প্রবেশের পূর্বে আমরা এই হোটেলের লকারে ব্যাগ ও জুতা রেখে খাবারের অর্ডার দেই। ইনফ্যাক্ট এখানকার খাবারের দামের তুলনায় মান অনেক কম। কখনো জিরিপথ, কখনো পাহাড়, কখনো সমতল, কখনো আঁকাবাঁকা পথ, এভাবেই পাড়ি দিতে হচ্ছে। সাথে বৃষ্টি তো আছেই। আল্লাহ, আমরা যে পথ দিয়ে যাচ্ছি পুরোটা পথ হচ্ছে পিচ্ছিল। দ্বিতীয়ত সমস্যা হচ্ছে এত বেশি কাদা যে আমরা কোনো জায়গায় স্টেবলভাবে দাঁড়াতে পারছি না। আপনারা যদি দেখেন যে সামনে অনেক মানুষজন হচ্ছে ব্যাগ চলে যাচ্ছে, কেন তারা হচ্ছে এখানে সুবিধা করতে পারতেছে না এবং রাস্তাটা খুবই ঝামেলার একটা পথ। আমার পিছনে হচ্ছে ক্যামেরার পিছনে প্রভা আছে, সে অনেক কষ্ট করতেছে যে আমার ভিডিওটা করে দিতে। আল্লাহ, পথ যতই ভয়ঙ্কর হোক আমার হাতে কাদা লাগে না। সবচেয়ে দুঃখের বিষয় হলো এত সেফটি নিয়েও আমি এত দূর আসা পর্যন্ত আমার হাতে একটা ময়লা লাগেনি। সো এখানে নামার সময় এই জায়গায় হচ্ছে আমি স্লিপ খেয়ে পড়ে যাই। সো হালকা ব্যথা পেয়েছি, ব্যাপার না, আপনাদের হচ্ছে পুরো জার্নিতেই দেখানোর চেষ্টা করব আসলে কীভাবে আপনি আসবেন। আমার পিছনে এখন খৈয়াছড়ার সবচেয়ে আইকনিক যে ঝর্ণাটা সেটি দেখতে পাচ্ছেন, একদম পয়সা উসুল। আসলে ঝর্ণায় যদি পানি থাকে তাহলে ঝর্ণায় যে কত সুন্দর ফিল নেওয়া যায় সেটি আপনি যদি এখানে না আসেন কখনোই বুঝতে পারবেন না। আপনারা দেখতে পারলেন প্রথম ঝর্ণাটা, এবং হচ্ছে আমরা এখন উপরে আরও কেউ বলে 10টা, কেউ বলে 12টা, কেউ বলে 14টা ঝর্ণা আছে। সো এর আগে আমি অনেকবার এসেছি এবং আজকেও আসলাম। তার কারণ হচ্ছে আজকে যখন আমরা বের হয়েছিলাম তখন দেখতে পেলাম হচ্ছে বাইরেও অনেক বেশি বৃষ্টি। সো আসলে কপাল খারাপ বলে যা হয় আর কি, আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেল, তাই বাকি কথা শোনাতে পারিনি। প্রথম ঝর্ণা দেখা শেষে আমরা সবচেয়ে রিস্কি জোনে আছি এখন। এই সরু দড়ি বেয়ে পাহাড়ে ওঠা লাগবে। এই পথেই প্রতি বছর অনেক মানুষের মৃত্যু হয়, তবুও বাকি ঝর্ণাগুলো দেখার লোভ সামলাতে না পেরে সবাই এই ট্রেকিংটি করে। তো আমরা ট্রেকিং করতে করতে মাঝপথে এই কিউট মামাদের সাথে দেখা হয়ে গেল এবং ভিউ দেখতে দেখতে আমরা উপরে উঠতেছি। তো আসলে কষ্টের পরে যে সুখ মেলে, ব্যাপারটা কিন্তু সত্যি। এরপর দেখেন কি সুন্দর একটা ভিউ, এই ভিউটা আসলে লাখ টাকা দিয়েও পাওয়া যায় না। সো এই ভিউগুলো দেখতে দেখতে আমরা অবশেষে ঝর্ণার সুন্দর স্তরে পৌঁছে যাই। সেটা আমরা দেখা সাক্ষী হলাম এবং আজকে বৃষ্টির দিনে আমরা খৈয়াছড়া এসে যেই কাজটি করেছি সেটি হচ্ছে সবচেয়ে বেশি এনজয় করতে পেরেছি আজকের দিনে এসে। অনেক বেশি ঠান্ডা, একদম আমাদের হাঁটু কাঁপানি অবস্থা। ঠান্ডা হচ্ছে আমরা কাঁপতেছি, বুঝছেন, লিটারালি এত পরিমাণ ঠান্ডা যে বলার বাইরে। স্বাগত জানা। তো আমরা আজকে যে খৈয়াছড়ার জন্য এসেছি আমাদের একদম ভর্তি। আপনি বিশ্বাস করেন আজকে খৈয়াছড়ার জন্য এত পরিমাণ পানি যে আপনি যদি এখানে না আসেন আসলেই বুঝতে পারবেন না যে খৈয়াছড়ার জন্য আসলে কত সুন্দর। তো এখানে অনেক বেশি স্রোত, এক করে ফাস্ট ফান হতে পারে। আমরা হচ্ছে এই স্থান যত দ্রুত সম্ভব ট্র্যাক করবো। আমি তো আমার বন্ধু আবার হচ্ছে মতামত দিব। আমি যে ঢাকা থেকে আসছি, কালকে রাতে ঢাকা থেকে আসছি, আজকে সকালে খৈয়াছড়া। তো এটা মানে পুরোটা ভর্তি। আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ওই যে মেঘ দেখা যাচ্ছে, একদম মেঘ আমাদের একদম সামনেই। এদিক দিয়ে তো সবাই নামতেছে দেখেন, আর ওখানে হচ্ছে একদম মেঘে সারি সারি মেঘ একদম উপরে কিছু দেখা যাচ্ছে না। ওইটা কিন্তু একটা পাহাড়, বাট মেঘের কারণে কিছু দেখা যাচ্ছে না। ওয়েদার অনেক বেশি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো এই কারণে এই অবস্থা। বাট দেন কতটা রিস্কি, পুরো একটা স্লিপ করলে কিন্তু শেষ, পুরো লাইফ একদম পুরো রিস্ক।
দেখেন কতটা সুন্দর। যতবারই এই ঝর্ণা এসেছি ততবারই বিকেলে কোনো না কোনো সৈকতে গিয়েছি। তো এইবার প্ল্যান করলাম খাওয়া দাওয়া শেষে আকিলপুর সমুদ্র সৈকতে যাব, যেটি খইয়াছড়া ঝর্ণা থেকে 40 কিলোমিটার দূরে। তো আমরা বাসে উঠে কুমিরা চলে গেলাম এবং সেখান থেকে বাকি পথ অটোতে করে গেলাম। আমরা এখন কই যাচ্ছি? আলিপুর না, আচ্ছা আমরা এখন যাচ্ছি হচ্ছে আকিলপুর সি বিচে, বাট একজনও জানে না, ঠিক আছে? আমি কাদের নিয়ে ট্যুর দিচ্ছি আল্লাহ জানে। এই যে মামা 100 চিন। আর ভাই আপনি কি? আরা চিটিংয়ে পোয়া নাকি ভাই? ভাই বলুন তো আরেকবার। চিটিংয়ে পোয়ার লগে আমরা ঘুরতে যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ডের আকিলপুর সি বিচে। সারাদিন পাহাড়ি ঝর্ণার দাপটের শেষে আমরা একটু রিল্যাক্সেশনের জন্য আসলাম আকিলপুর সি বিচে। এই বিচটা খুবই আন্ডাররেটেড একটা বিচ, দেখতে খুবই সুন্দর, কিন্তু বেশিরভাগ মানুষের নাম জানে না। আমিও 3 দিন আগে পর্যন্ত এরা নাম জানতাম না। সো আমার 3 দিন আগে আমার কিছু বন্ধু বান্ধব এখানে ঘুরতে এসেছিল এবং তাদের স্টোরি এবং ডে দেখে আমরা এই জায়গাটি আইডেন্টিফাই করতে পেরেছি এবং পরবর্তীতে আমরা 2-3 দিন পরে এখানে এসেছি। সো জায়গাটা এখানে আসার পরে ওর্থ কিনা, এত সুন্দর একটা ভিউ দেখার পরে আপনার কি পয়সা উসুল কিনা, সেটি হচ্ছে আমরা একটু পরে ভিডিওতে দেখতে পাবো যে আসলে আমরা এই জায়গায় কী কী করতে পেরেছিলাম এবং এই জায়গায় কি আপনি দলবল বেঁধে আসতে পারেন কিনা সেটিও এই ভিডিওর মধ্যে থাকবে। আমরা যখনই সেন্ট মার্টিন, কক্সবাজার কিংবা যে কোনো সমুদ্র সৈকতে যাই, ঠিক তখনই এর বিশালতা দেখে মুগ্ধ হই। আরেকটা জিনিস, সমুদ্র সৈকতের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে আপনি যখন সমুদ্র সৈকতে এসে পাড়ে এসে বসবেন যখন, ঠিক তখনই এর যে শীতল বাতাস সেটি আপনার মন ভালো করার জন্য যথেষ্ট বলে আমি বিশ্বাস করি। সো যখনই আপনার মন খারাপ থাকুক কিংবা আপনার যে কোনো বিষয় নিয়ে আপনি বিষণ্ণ থাকবেন না কেন, ঠিক তখনই আপনার সমুদ্রে এসে সমুদ্রের এই সুন্দর বাতাসকে উপভোগ করা উচিত বলে আমি মনে করি। আমরা পুরো সকাল থেকে বিকেল অবধি খইয়াছড়া ঝর্ণায় ছিলাম। সেখানে এত বেশি এক্সট্রিম যে আমরা কারো কাছে যে রিয়াকশনটা জানতে চাবো যে আজকে ট্যুরের তার কেমন লেগেছে, সেইটুকু কিন্তু আমরা জানতে চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় না বা তৈরি ছিল না। সো আমরা হচ্ছে আমার বন্ধু প্রভার কাছে জানতে যাবো যে আজকের সারাদিনে আকিলপুর এবং হচ্ছে খইয়াছড়ার ট্যুরটা তার কাছে কেমন লেগেছে সেই বিষয়ে তার অভিমত জানতে যাবো। প্রভা, মানে প্রথমত যদি বলি, আমি কালকে রাতেই হচ্ছে প্রায় 3টার সময় আগে ঢাকা থেকে আসছি। মানে পুরো জিনিসটা হচ্ছে আমার কাছে অর্থিত মনে হচ্ছে, কারণ এত বেশি পানি ছিল আজকে খইয়াছড়া ঝর্ণা এবং হচ্ছে আমরা প্রত্যেকটা স্টেপে খইয়াছড়া ঝর্ণার যতগুলো স্টেপ ছিল সবগুলোতে গিয়েছিলাম এবং সবগুলোই সত্যি অসাধারণ ছিল। পানির এত প্রেশার ছিল এটা আমরা কল্পনা করি। আমরা অনেকবার খইয়াছড়া ঝর্ণায় গিয়েছি, বাট এইরকম খইয়াছড়া আমরা কখনো দেখিনি। তারপর হচ্ছে আবার খইয়াছড়া শেষে হচ্ছে আবার বিচে হচ্ছে এসে আবার পুরোটা রিল্যাক্সিং, অনেক ভালো লাগতেছে। ওভারঅল পুরো দিনটা খুবই ভালো গেছে, আমি বলবো খুবই অর্থিত যে আমি কালকে ঢাকা থেকে আসছি, আবার হচ্ছে আগামীকালকে চলে যাবো। সো এই পুরো জিনিসটা কনসিডার করলে দিনটা আসলেই অর্থিত। আমি যখন ঢাকার বাইরে আছি এবং বিভিন্ন জায়গায় ঘুরতেছি, ঠিক তখনই সারা বাংলা ছাত্র সমাজ কিন্তু ঢাকা সহ বিভিন্ন জায়গায় আন্দোলন করছে কোটা সংস্কার নিয়ে। সো এই ব্যাপারে কিছু কথা বলার একান্তই দরকার বলে আমি মনে করি। সেই জায়গাটা হচ্ছে কোটা কাদের জন্য? আসলে কোটা হচ্ছে সমাজে অনগ্রসর মানুষ যারা হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের জন্য আসলে একজাক্টলি কোটাটা দরকার। কিন্তু আমাদের এখন বর্তমানে যারা কোটা সুবিধা নিচ্ছে কিংবা ভবিষ্যতে নিবে বা এতদিন ধরে নিয়ে এসেছিল, তারা কিভাবে সমাজে অনগ্রসর বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী সেই ব্যাপারে কিন্তু কোনো ধরনের তথ্য প্রমাণ নেই। অর্থাৎ অনগ্রসর না হয়েও কোটার চাওয়াটা কতটুকু যুক্তিযুক্ত সেটিও কিন্তু একটি প্রশ্নের জায়গায় থেকেই যায়। বরং আমরা দেখতে পাই যে সকল মানুষজন কোটা নিচ্ছে তারা অনেকাংশে একজন কৃষকের ছেলের চেয়ে এগিয়ে রয়েছে, অনেকাংশে একজন দিনমজুরের ছেলের চেয়েও এগিয়ে রয়েছে। সো তারা কীভাবে সেই কোটাটা দাবি করে সেটা কিন্তু আমাদের বোধগম্য নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে সকল মানুষগুলো সমাজে অলরেডি স্টাবলিশ, সমাজে অলরেডি তারা অনেক বেশি এগিয়ে আছে, সেই সকল মানুষগুলো যখন কোটার দাবি করে ঠিক তখনই আমাদের মনে প্রশ্ন জাগে আসলে বাংলাদেশটা যাচ্ছে কোথায়। সো এতটুকু বলতে চাই, কোটা ও মেধার প্রশ্নে আমরা বারবার মেধাকেই বেছে নিব এবং যোগ্য মানুষকে যোগ্য জায়গায় দেখব।